দর্শক, স্বাগত সবাইকে। দেখছেন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, বারুদ ঝাঁঝালো লাল জুলাই আন্দোলন এর 1 বছর চলছে। দুনিয়া কাঁপানো সেই আন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা রেজিমের। জুলাই আন্দোলনের ভূমিকা ছিল সব শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে পেশাজীবী এবং সংস্কৃতি অঙ্গনের মানুষের অবদান ছিল অসামান্য। যদিও ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিয়ে কিছু অভিনেতা অভিনেত্রী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক হয়েছেন নিন্দিত। গণতান্ত্রিক আন্দোলনের সংস্কৃত অঙ্গনের মানুষ ও পেশাজীবীদের ভূমিকা কেমন ছিল আমরা ফিরে দেখতে চাই সেই সময়টায়। একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে তাদের ভূমিকাটাই বা কেমন হওয়া উচিত, এসব নিয়েই আলোচনা করব আজকের এই সময়ের পুরোটা জুড়ে। আমাদের সাথে 3 জন আলোচক আমাদের সাথে আজ যোগ দিচ্ছেন। আমি প্রথমে আমার সর্ববাম থেকে পরিচয় করে দিই। মাবরুর রশিদ বান্না, নির্মাতা, এবং রেজাউল করিম রনি, চিন্তক ও সম্পাদক জবান, এবং আমার ডান পাশে আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, রাজনৈতিক বিশ্লেষক, প্রকৌশলী এবং লেখক। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি বান্না ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি সরাসরি এই কালচারাল অঙ্গনের মানুষ। জুলাই আন্দোলনে আপনাদের একটা বড় ভূমিকা ছিল, পাশাপাশি কিছু আমরা কালো অধ্যায় আমরা দেখেছি। তো এই বিভাজনটা কেন হয়েছিল, মানে কেন? আপনারা তো মুক্ত চিন্তার মানুষ, আপনারা তো সবসময় সঠিক পথে থাকা উচিত ছিল, কেন এই বিভাজনটা হলো? আসসালামু আলাইকুম আমার দর্শকদেরকে যারা দেখছেন। কেন বিভাজন হলো, এটা আসলে স্বার্থের খেলা। এখানে একটা শব্দ বলতে হবে, চাটার অভ্যাস সংস্কৃতি কর্মীদের। এটা তো আসলে একদিনে তৈরি হয়নি, এটা দেশটা স্বাধীন হওয়ার পর থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে। আর গত 16 বছরে এটা একটা মহামারীর মতো করে ধরা দিয়েছে, এবং জুলাইতে এসে এটা খুব বাজেভাবে এক্সপোজ হয়েছে। সারা বাংলাদেশের মানুষ আসলে দেখলো যে কিভাবে টেলিভিশনের পিলার ধরে কাটতে পারে কিছু অভিনেতা অভিনেত্রী, এবং কিছু কিছু সংগঠন ছাত্রদের এগেনস্টে যে স্টেটমেন্ট দিল। এবং আপনি দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগই মানুষ আসলে কোন পক্ষে ছিল। তো সেটা আসলে বাংলাদেশের মানুষ সাক্ষী, এবং সেই জায়গাটা পুরোটাই হয়েছে। কারণ আপনি যখন একজন স্বৈর শাসককে বা একজন গণহত্যাকারীকে বা আপনি একজন গুমকারীকে পা ধরে সালাম করার অভ্যাস তৈরি করে ফেলবেন, এবং আপনি দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় স্টারটা পা ধরে সালাম করে ফেললো, তখন আপনি আসলে কোন কালচারটা ক্রিয়েট করলেন? এটা কিন্তু একটা বড় বিষয়। এবং এটা কেন করলো উনি? এটাকে উনি না করলে কি ওনার পপুলারিটি কমে যেত? বরং এটা করাতে কিন্তু ওনার পপুলারিটি কমেছে। কিন্তু তারপর উনি কেন করলেন? এই যে একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, এটা কেন করলেন? কারণ ওনার প্লট দরকার, কারণ ওনার ফ্ল্যাট দরকার, কারণ ওনার টাকা দরকার, কারণ ওনার বিদেশে ট্যুর করা দরকার, দেশের টাকায়, জনগণের টাকায়, ট্যাক্সের টাকায়। তো এই যে পুরোটাই আসলে ধান্দাবাজি। এই ধান্দাবাজি শব্দটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই জন্য যদি মানুষের রক্তের উপরও দাঁড়াতে হয়, আমাদের ভাইদের, আমাদের বোনদের রক্ত ঝরছে, সেই সময় সত্যটা চেপে রেখে মিথ্যা বয়ানকে প্রতিষ্ঠা করতে হয়, সেই ধান্দাবাজি করতেও তারা রাজি। ওকে, আমি একটু রনি ভাইয়ের কাছে আসি। রনি ভাই, আপনি তো একজন পেশাজীবী, আপনি একটা প্রফেশনে আছেন। আপনার প্রফেশনও কিন্তু এই মুক্ত না, কিন্তু আমার প্রফেশন হইল বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের অগ্রদূত যদি থাকে, তাকে অগ্রদূত হিসাবে সেটা হলো সাংবাদিকতা। হ্যাঁ, এবং আমি আপনাকে বলি, একটু ব্যক্তিগত গল্প বলার আমি পছন্দ করি না, ছোট একটু সংক্ষেপে, কিন্তু ব্যক্তিগত গল্প না, একটা অভিজ্ঞতার কথা বলি। ধরেন এই যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান ডকুমেন্টারিটা, যেটা বাংলাদেশের মানুষ দেখলো, সেইটার আগে কিন্তু আল জাজিরা একটা নিউজ করছিল গুম নিয়ে। শেখ হাসিনা তার যে তার যে উপদেষ্টা ছিল ওইটা জড়িত, সেই নিউজটা হুবহু আমি বাংলায় অনুবাদ করছিলাম আল জাজিরার থেকে। কোনো রং চড়াই নেই, একটা দাড়ি কমা চেঞ্জ করি নেই, কিচ্ছু না। আমার ধারণা ছিল এত বড় একটা ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় আসছে বাংলাদেশ নিয়ে, এটা তো সবাই ধরবে। হ্যাঁ, ফলে আমি ধরলে তো সমস্যা নেই, বরং আমি আগে ধরি আর কি। আমার যেহেতু অনলাইন ছিল তো আমার পত্রিকাটায়, তো আমি যখন এটা অনুবাদ করে প্রকাশ করলাম, দেখলাম যে বিস্ময়করভাবে আমি একাই করছি, আর কেউ ধরেই নেই নিউজটা। যখন আমি একা করলাম, তখন এটা আল জাজিরাও ব্লক করে দেওয়া হলো, মূল সাইটটাও বাংলাদেশে, এবং আমারটা তো ব্লক করা দেওয়া হইলই, এবং আমার উপর যা নাইমে আসলো সেটা অবর্ণনীয়। তারপরে তো আমি আর এখনো পর্যন্ত ঘুরেই দাঁড়াতে পারছি না। তো সেটা হলো বাংলাদেশে দেখেন, এখানে সাংবাদিকতার
যে ব্যাপারটা, এটা কি? এখানে তো কোনো সাংবাদিকতা ডেভেলপ করে নাই। এখানে যেটা ডেভেলপ করছে, সাংবাদিকতার নামে একদল লোকের চরিত্র নির্মাণ করা হয়, আরেক দল লোকের চরিত্র বিনাশ করা হয়। এখানে দেখবেন যে আমি কোনো মিডিয়ার নাম নিচ্ছি না, কিন্তু আপনার ধরেন মিডিয়ার এখানে এক ধরনের বয়ান আছে, সেই বয়ানগুলোর মধ্যে দেখবেন যে তারা সবসময় ইন দ্য নেম অফ পিপল, মানে জনগণের নামে সবচেয়ে গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়, কিন্তু তারপর তার নাম হয় গণমাধ্যম। ফলে গণমাধ্যমের অনুবাদটা আমাদের চেঞ্জ করতে হবে। এটার নাম হলো প্রচার মাধ্যম, প্রচার যন্ত্র। আচ্ছা রনি ভাই, আমি আপনার কাছে আসবো, একটা সেকেন্ড শেষ করি। সেক্ষেত্রে ফলে আমাদের এখানে 5 তারিখের পরে যেটা জরুরি সেটা হলো যে এই যে গণমাধ্যম, তার যে এন্টায়ার ভূমিকা 15 বছর যাবত, এই ভূমিকাটা সে ধরেন যেভাবে ফ্যাসিবাদের সেবক ছিল, সেখান থেকে পিঠ বাঁচানোর জন্য ওরে তো 5 তারিখ বিকেলবেলা কেউ বলে নাই যে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে হবে। ও যে নিজ দায়িত্বে ডিগবাজিটা মারলো, এরই সর্বনাশটা করছে। আচ্ছা, আর সালাউদ্দিন রায়হান, আমি এবার আপনার কাছে আসি। আপনি তো একটা পেশাজীবী সংগঠনের সাথে আছেন, প্রকৌশলীদের। তো আপনাদের প্রকৌশলীদের মধ্যেও মানে আপনাদের পেশায়ও আমি দেখছি যে বিভাজন আছে, এবং ওই সময় আপনারা অনেকেই হাসিনার পক্ষে নানা রকমের যুক্তি দিয়ে নানা রকম প্রোগ্রাম করেছেন। তো এই যে আপনার ভূমিকাটা তখন কেমন ছিল, আপনাদের ভূমিকাটা তখন কেমন ছিল? ধন্যবাদ মুস্তফা ভাই, শুভেচ্ছা আমার সহলোচকদের। আসলে সেই সময় মানে আওয়ামী লীগ দলটা এরকম, ওর সাথে যেই যাবে আওয়ামী লীগের কাছে, সেই আসলে একটা পচন ধরে যাবে তার কাছে, যেই যাক, সেটা সাহিত্যিক যাক, কবি যাক। আপনি এখানে আসার আগে জাস্ট 1 মিনিট একটু বলি। 14 তারিখে যখন শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যে কথার মাধ্যমে আমাদের আন্দোলনটা আপনার একটা পর্যায়ে চলে গেল, তুই রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে, এই ধরনের যে কোয়েশ্চেন করলো, তখন কিন্তু এর পরের দিনই একজন খুব বিখ্যাত সাহিত্যিক, মানে সাহিত্যিক বা শিক্ষক যাই বলেন, আমি নামটা বলতেছি না, সবাই চিনে, উনি শিশু সাহিত্যিকই, মোহাম্মদ জাফর ইকবাল, এক্স্যাক্টলি মোহাম্মদ জাফর ইকবাল। উনি কিন্তু বললো আমি ঢাকা ভার্সিটিতে যাবো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো না। তার মানে কি, উনি আসলে তখন তার বিবেক কোনো কাজ করতেছিল না। যখনই যে কোনো মানুষ, এটা যে পেশারই হোক, আওয়ামী ঘেঁষা হইলে বা আওয়ামীর কাছে গেলেই আপনার তার বিবেক ধ্বংসিত হয়ে যাবে, সে আর বিবেক নিয়ে কাজ করতে পারবে না, বুদ্ধি প্রতিবন্ধিতে সে পরিণত হবে। এটা একদম মানে গত 17 বছর তো প্রমাণিত, এর আগেও কিন্তু প্রমাণিত। এই জন্যই আপনার একটা রিউমার ছিল বা যে কোনো ধরনের একটা মিসনোমার ছিল, মানুষের মধ্যে একটা কথোপকথন ছিল সবসময় যে তুমি মানুষ না আওয়ামী লীগ। এই ডিফারেন্সিয়েশনটা ছিল কেন? ছিল এই কারণে। আর প্রকৌশলীদের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে বিএনপি মনে প্রকৌশলীদেরই একটা ভাগ আছে, 2টা ভাগ কাজ করে। তো সেখানে এক ধরনের তাদের মধ্যে একটা ডিভিশন আছে, প্রতিযোগিতা আছে। কিন্তু আপনি যখন দেখবেন যে যখন এই আন্দোলনটা আপনার চলছিল, তখন কিন্তু আমাদের বুয়েটের যে এক বর্তমান ভিসি প্রফেসর বদরুজ্জামান স্যার, ওনার নেতৃত্বে কিন্তু বিশাল একটা মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে কিন্তু 2-3 তারিখের দিকে। বেসিকলি কিন্তু আন্দোলনটা কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়েছে। 29 তারিখের পরে যে পেশাজীবীদের যে ব্লো আপটা ছিল, আপনি অধ্যাপক শামীমা সুলতানের কথা মনে করতে পারেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যিনি হাসিনা ছবি নামিয়ে ফেলেছিল। আপনি একজন ডাক্তার, ইন্টার্নি ডাক্তার শামীমা আক্তার, সে প্রথম আলোতে একটা লেখা লিখেছিল, মানে প্রথম আলোর কথাটা চলে আসলো, মানে নিজের পরিচয় গোপন করে যে কিভাবে সে দিনের পর দিন আপনার রুগীদেরকে সহযোগিতা করেছে, হ্যাঁ, নিজের পরিচয় গোপন করে। এখন তার নাম হলো শামীমা আক্তার। এরা তো একটা যোদ্ধা ছিল, সামনের যোদ্ধা ছিল। প্রকৌশলীদের মধ্যেও আমাদের প্রকৌশলীরা কিন্তু 2 তারিখ 3 তারিখ বা এরও আগে থেকে বুয়েটের সামনে প্রেস ক্লাবে মিটিং করেছে, মিছিল করেছে। যারা 2 ডিভিশন থাকলেও তারপর 2টা গ্রুপই পরিপূর্ণভাবে করেছে। কিন্তু বান্না ভাই, আপনার কাছে আবার আসি। সেটা হচ্ছে যে আমরা একসময় দেখলাম যে আওয়ামী লীগের 15 বছর যে রেজিমটা, মানে হিন্দুস্তানের হেজিমনিটাকে বাংলাদেশে মানে ইস্টাবলিশ করার জন্য আপনাদের কালচার যারা আছে এরিনার অনেকেই অনেক রকম ভূমিকা রেখেছে। তো এবং যেটা হয়েছে যে তারপরে সব কিছুকে একটা ট্যাগিংয়ের মধ্যে রাখা হয়েছে। ধরেন আপনি যদি কোনো কারণে কোনো আওয়ামী লীগের কোনো সমালোচনা করেন কিংবা কোনো করেন, এবং একটা পর্যায়ে দেখেছে নাটক, সিনেমা, গানেও এইগুলোর চলে আসছে। তো এর ভেতর দিয়ে আপনারা কিভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়েছেন? আচ্ছা, আমি একটু আন্দোলনটাকে এগিয়ে নেওয়া বা সাথে আমি একটু প্লাস করব যে এখন কি অবস্থায় আছে এই জায়গাটা, এটা একটু প্লাস করার প্রয়োজন আমার কাছে মনে হয়, বর্তমান নিয়ে একটু আলোচনা করা। কেন আমি এখন যতই আগের কথা বলি, 1 বছর হয়ে গেছে, এখন আসলে সলিউশনটাও দরকার যে আসলে কতটুকু আগালো। হ্যাঁ, তো একটু আসি। সেটা হচ্ছে যে দেখেন, এখানে আসলে ফাইটটা ছিল বেশ কঠিন,
কঠিনটা কিরকম? হয় আপনি সাপোর্ট করবেন, নয় আপনি একদম চুপ থাকবেন। কিছু বলতে গেলে আপনার কপালে খারাপ আছে, সহজ কথা। আচ্ছা, এখন আপনি এর মধ্যে থেকে ধরেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি একটা, তাহলে বুঝবেন যে কি পরিমাণ কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছি। কোনো একটা প্রাইভেট চ্যানেলে আমি কোনো একটা নাটকের দৃশ্যে আমি নামাজ পড়ার দৃশ্য দেখালাম। আমার মনে আছে সেখান থেকে আমাকে শোকজ করা হলো যে, এবং সেই জন্য ওই সময় যে বিশেষ শোকজটা কে করলো? চ্যানেল থেকে, চ্যানেল এবং থেকে? চ্যানেলকে চাপ দেওয়া হয়েছিল বিশিষ্ট নাগরিক বৃন্দ, আচ্ছা আচ্ছা, কয়েকজন। তো ওইটা তো আপনার নাটকের প্রয়োজনে ছিল, তাহলে এইটাই হচ্ছে কথাটা। মানে আপনি অন্য যে কোনো ধর্মের যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিস দেখাতে পারবেন, কিন্তু আপনি আপনার একটা পার্টিকুলার জায়গাতে আপনি কেন ধরেন একটা ছেলে যদি হঠাৎ করে ধরেন তার অনেকগুলো বদভ্যাস ছিল, সেই বদভ্যাস থেকে সে যদি কোনো কারণে নামাজ পড়া শুরু করে, রোজা রাখা শুরু করে, এই দৃশ্যগুলো আমি দেখানো শুরু করি স্ক্রিনে, এটা খারাপটা কোথায়? বরং এটা তো ভালো সমাজের জন্য, কিন্তু এটাও মানে ডিসকোয়ালিফাইড, মানে তুমি এটা করতে পারবা না। আপনি দেখেন যে আপনি আসেন রাজাকার ট্র্যাগিংয়ে যেই পিকচারটা দেওয়া হতো, সেই পিকচারটা কি? দাড়ি টুপি আলা লোকজন। কেন ভাই ক্লিন শেপ ছিল না রাজাকার? এই যে আমি জিনিসটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিপক্ষে তো ক্লিন শেপ মানুষও ছিল। তো আপনি শুধুমাত্র ওই যে চেহারাটা আপনাকে মানে বিষয়টা হচ্ছে আপনাকে কালচারালি এমনভাবে পোট্রে করা হবে, আমার দাদা দাঁড়িয়ে আছে, আমার নানা দাঁড়িয়ে আছে, ওই যে যারা এটা করতেছে তাদেরও কিন্তু পরিবারের অনেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি শুধুমাত্র যেহেতু এটা একটা ধর্মীয়ভাবে এটা সিম্বল হিসেবে মানা হয়, আপনাকে টার্গেট করা হলো কিন্তু যে ওইটাতে হামলা করো। মানে যেভাবে 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 স্ক্রিনে এটাকে কমানো যায়, যতটা ডাউন করা যায়, এটা ধরেন, কেননা আমাদের তো আসলে অফুরন্ত সময় নেই, আমি আরো ডিটেলে বলতে পারি বিষয়গুলো নিয়ে। কিন্তু এটা ধরেন একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, কিন্তু এইটা যারা করলেন তারা এখন কেমন আছেন? আসেন এই কথাটা একটু বলা প্রয়োজন আমার কাছে মনে হয়। তারা এখন গভর্নমেন্টের বিভিন্ন অংশে তাদের এই লোকজনকে তারা পুশ করে ঢুকিয়ে দিয়েছেন, আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, এবং তারা কিন্তু এম্পাওয়ার্ড। আপনি আমাকে কালচারাল ফিল্ডের একদম সিগনিফিক্যান্ট কয়েকটা ফেসের নাম বলেন। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানের মতো, ধরেন এটা তো একটা পজিটিভ কাজ ছিল, ধরেন ওই যে ছবিটার নাম ওই যে এ ডটার স্টেল, ডটার টেলস, হ্যাঁ, হাসিনা এ ডটার স্টেল, এটা কারা নির্মাণ করছিল? তাদের কথা কই? তাদের নাম কি আপনাদের মনে আছে? তারা কোথায়? তাদের হাওয়ায় মিলে গেল নাকি তারা? এটার পরিচালক, এটার প্রযোজক, এবং এখানে যে বড় বড় ছবি তুলে তুলে যেই মানুষগুলো শো অফ করলো, তাদেরকে ধরেন না কেন? তাদেরকে নিয়ে কথা বলেন না কেন? তারাও তো গণহত্যার গুমের এই যে এক ধরনের লেজিটিমেসি ক্রিয়েট করেছে। তাদেরকে আপনি মাফ চাওয়াবেন না? এটা কি আপনার দায়িত্ব না? আপনি কি তাদের ছেড়ে দিলেন কেন? আপনি তাদের কাছে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন উপদেষ্টাদের প্রোগ্রামের সামনে সিটে, কিভাবে বসে থাকে তারা? কিন্তু আপনাদের এই উপদেষ্টাদের মধ্যে তো অনেকের বিতর্কিত ভূমিকা আছে। অবশ্যই আপনি কালচারাল উপদেষ্টার বিরুদ্ধেই তো অনেকে কথা বলেন, অনেকেই অনেক কিছুর বিরুদ্ধে কথা বলেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে অ্যাটলিস্ট আপনি যেই কৃতকর্ম করেছেন, আপনাকে তো সরি বলতে হবে, আপনাকে তো ক্ষমা চাইতে হবে। আপনি ক্ষমাটুকুও চাবেন না, তাহলে তো ওই যে আওয়ামী লীগের, যাকে আমি ফেসবুকে যে গালাগাল করছে অকথ্য ভাষায় এখনো, সেই আওয়ামী লীগের সাথে আপনার খুব বেশি পার্থক্য নাই। কারণ আপনি যে ইউ ডিড রং, এবং এমন রং, যেই রঙের জন্য মানুষের রক্ত গেল, মানুষের জীবন গেল, মানুষ পঙ্গু হলো, এখনো কাতরাচ্ছে এবং আজীবন কাতরাবে, পরিবারগুলো এই দুঃখ জীবনও মেটাতে পারবে না। সেই জন্য কি আপনি সরি বলেছেন? আপনি বলছেন যে কি, এটা তো বলতে হবে। আপনি বলছেন যে প্রথম কাজ হওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের 32 নম্বরে যে ঝাড়ু দেওয়া। কেন ভাই? তখন তো আমার ভাইটা, আমার বোনটার রক্ত রাস্তায় লেগে আছে, আমার বাবা তার এখনো মানে দাফন করতে তার সন্তানটাকে নিয়ে যাচ্ছে কাঁধে বয়ে, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা কি পরিমাণ হৃদয় বিদারক! সেই সময় আপনি এই কথাটা বলেন কি করে? কারণ আপনার মধ্যে সন্দেহ ছিল যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। আপনি নিজেই অবিশ্বাসী, আপনি কিভাবে ইমানের গল্পটা বলেন? তো এই মানুষগুলো যদি কালচারাল ফিল্ডের হর্তাকর্তা হয়ে বসেন, তাহলে তো আসলে কোনো এই দেশের, আমরা যে কথাটা বলতে চাচ্ছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি, শুরু থেকেই বলতে চাচ্ছি, আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, আপনাদেরকে বলতে হবে সবার সামনে। আপনারা যদি আসলেই ভালো মানুষ হয়ে থাকেন, ভুল তো মানুষ মাত্রই করে, তাহলে আসেন সামনে এসে আপনারাই প্রথম বলেন যে হ্যাঁ আমরা ভুল করেছিলাম,
আমরা অন্যায় করেছি, আমরা ওই আওয়ামী লীগারটা না, আমরা ওই অমানুষটা না, আমরা ওই জানোয়ারটা না, আমরা ওই পাষণ্ডটা না, ওই পশুটা না, আমরা আসলেই সত্যিকার অর্থে মানবিক মানুষ। উই আর সরি, আমাদেরকে জাতি ক্ষমা করে দেন। মানে আপনারা রিকনসিলিয়েশনে চাচ্ছেন, অফকোর্স দেখেন, আপনি তো এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পারবেন না, কিন্তু ওরা তো এখনো ক্ষমাই চায়নি। ওরা তো এইটাই আমি তো বলছি। আপনি কালচারাল ফিল্ডে যারা এই যে লেজিটিমেসিটা ক্রিয়েট করলো এই গণহত্যা, এই গুমের, এবং আপনি দেখেন, আপনি শো অফ করলেন ফেসবুকে ছবি দিয়ে, সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে, তখন তারা ফ্লেক্স করে নাই। আপনি দেখেন শেখ হাসিনার অফিস থেকে ইফতার পার্টির দাওয়াত কার্ড যেত, কারা দিত এই ছবিগুলো? এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি যদি ইফতার পার্টি একজন চরম ফ্যাসিস্টের অফিস থেকে আসছে আপনার কাছে একটা চিঠি, আপনি যদি সেটা দেখানো শুরু করেন, তাহলে এটার মাধ্যমে আপনি কি বুঝালেন? চরম ফ্যাসিস্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং সে একটা গণহত্যাকারী এবং সে গুমকারী। আপনি সেটা সব কেন করছেন? সেটা কারণ আপনি ফ্লেক্স করছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি ফ্লেক্স করছেন, আপনি এখন কন্টেন্ট ক্রিয়েটারদের আলাপগুলোকে আপনার যে কন্টেন্ট ক্রিয়েটাররা বললো যে অমুকে গুলি করে ঠিসুম ঠিসুম, এই ধরনের আলাপটা যারা এটাকে ফান করলো, মক করলো, যারা ওদের দ্বারা একটার পর একটা প্রোগ্রামে যেত এবং হাসিনাকে বলতো আপনি কি দিয়ে রান্না করেছেন, আপনার খাওয়া রান্না খেতে চাই, এই আলাপগুলো, এই লোকগুলোকে, এই ছেলেগুলো, এই আমি না হয় বুঝলাম যে তাদের বয়স কম ছিল, অনেকে ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা কি তাকে কাউন্সিলিং এর মধ্যে ঢুকিয়েছেন? এই গভর্নমেন্ট কি তাদেরকে প্রশ্ন করেছে যে এগুলো আপনারা কেন করলেন, এবং করেছেন যে এটার জন্য সরি বলেছেন, এটার জন্য ক্ষমা চেয়েছেন? আবার আপনি মেইন স্ট্রিমে মিশিয়ে দিচ্ছেন তাদেরকে। মেইন স্ট্রিমে আপনি ক্রিমিনালস মাইন্ডকে কাউন্সিলিং না করে যদি আপনি মিশিয়ে দেন, সেই কালচারাল ফিট জীবনও ঠিক হবে না। রনি ভাই, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি বান্না ভাই যেখানে আলোচনা করছি ডিটেল, আমি আর ওদিকে না যাই, আমি এই প্রবণতার একটা জিনিসটা বলি, সেটা হলো বাংলাদেশের দুর্ভাগ্য। আমাদের এখানে বুদ্ধিজীবিতা বলে যে ধারা গড়ে উঠছে, আমাদের সাংস্কৃতিক দর্শন বলে যে ধারা গড়ে উঠেছে, সেটা একটা আওয়ামী ধারা, আওয়ামী প্রবণতা। এবং আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন কেউ আওয়ামী লীগ না। এই যে অবস্থাটা, এটাকে বলে হলো আত্মপ্রতারণার আপনার অবস্থা। এবং আশিস নন্দীর একটা বিখ্যাত কথা আছে যে আপনার চরম ফেসিবাদী রূপান্তরের মধ্যে বা ক্ষমতা কাঠামোর মধ্যে আত্মশক্তি হারানোর কারণে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম সফলতা অর্জন করে না। এখন এই যে লিকুইডিটি বলা হয়, এটাকে আরেকটা টার্মে বলা হয় যে লিকুইডিটি, যে লিকুইড চরিত্র, যেটা পানির মতো বলি না, যেই পাত্রে ঢালে সেই পাত্রে আপনার যে আকার যেরকম সেখানেই আপনি সে ধারণ করে। এই যে লিকুইড চরিত্র, এই যে তরল চরিত্র, এই তরল চরিত্রটা করে কি? আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগের ছিল, আন্দোলনের সময় সে আন্দোলনকারী, এখন সে বিএনপি জামাত। হ্যাঁ, এবং পরবর্তী ক্ষমতা কে আসবে সেটা সে আগেই ম্যাপ করে সেদিকে সে ধরেন হাতে ছাই দিয়ে সে তারা ধরার জন্য সে রেডি। এদিক দিয়ে আপনি যে সৎ, প্রফেশনাল, ইমানদার, দেশপ্রেমিক লোকটা, ও হাক করে তাকায় দেখবে, ও এত বড় বিএনপি হয়ে যাবে, এত বড় জামাত হয়ে যাবে, আসল বিএনপি জামাত যে লজ্জা হয়ে যাবে, ও আর কোনো কথা বলতে পারবে না। এই যে অবস্থাটা, এটাকে বলে লিকুইডিটি। এই লিকুইডিটির সমস্যাটা হলো এই লিকুইড চরিত্র। তুষারের ওইটা দেখছেন আপনি? আমি ব্যক্তিগতভাবে কাউকে না বলে আমি ইন জেনারেলি বলি, এই লিকুইডিটির সমস্যাটা কি হবে জানেন? এই লিকুইডিটিটা হলো গোটা সমাজের মোরাল স্ট্যান্ডার্ডটা ধপাস করে ফেলাই দেয়। এটা যদি কোনো আলেম করে, এটা যদি কোনো সেলিব্রিটি করে, তো যেই করুক, এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যখন করে, তখন হলে ওই সমাজের মোরাল ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়। আওয়ামী লীগ ঠিক এই ক্ষতিটাই করে গেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে, এখানে বান্নাবে যে আলাপটা তুললো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছি এই সমাজের রিকনসিলিয়েশন লাগবে। এই আলাপটা যখন আমরা তুলি, তখন বলা হয় আওয়ামী লীগ তো ক্ষমা চায় না, আওয়ামী লীগের মধ্যে কোনো দুঃখবোধ নাই। আরে ভাই, আওয়ামী লীগ ক্ষমা চাবে কেন? ও তো ক্রিমিনাল, যারা অপরাধ করছে, গুলি করছে, গুম করছে, খুন করছে। ভাই, ক্ষমা চাবে যে সরাসরি ফৌজদারি অপরাধ করে নাই, সে আগে। মানে সফট আওয়ামী লীগাররা আগে, এটা শুরু হবে কালচারাল উইং থেকে, আগে এটা শুরু হবে সাংবাদিকতা কোনো লক্ষণ তো দেখছি না। সেটা লক্ষণটা করতে পারেন নাই কেন? কারণ হলো আপনি আওয়ামী কাঠামোটা টিকায় রাখতে চান, নিজে লুটপাটের অংশীদার হইতে চান। আপনি এখন একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছে, আপনি এখন এই ফ্যাসিজমটাকে বলতে পারেন ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। খালি হাসিনা নাই, আর সব একই রকমভাবে আছে। এখন আপনার স্বজনপ্রীতি হয় না, এখন আপনার পছন্দের লোক দেখে দেখে দায়িত্ব দেওয়া হয় না, এখন আপনার ঘুষ দুর্নীতি হয় না। তাহলে আপনি কোথায় আওয়ামী লীগের বাইরে গেছেন? খালি আওয়ামী লীগের মাথাটা নেই, হাসিনাটা নেই, আর সবই তো আছে। ফলে এই আওয়ামী মডেলটিকে রাখার জন্য, এই জন্য যারা আগে আওয়ামী লীগ করছে তাদেরকে ওই মোরাল ফ্যাব্রিক আগে ফিরে আনতে হবে, তাদেরকে আগে অ্যাকাউন্টেবল করতে হবে, তাকে বলতে হবে ঠিক আছে বাবা, মানুষ মাত্রই ভুল করে, যেটা বান্না ভাই আলাপ করলো এখানে। সেই জন্য রিকনসিলিয়েশনের আলাপটা আমরা যখন তুলি, তখন আগে শামীম ওসমানের দিকে আঙুল তোলা হয়। নো, আগে শামীম ওসমান না, আগে হলো কারণ বাজারের বড় মিডিয়া মাপ চাবে। হ্যাঁ, আগে শামীম ওসমান মাপ চাবে না, আগে মাপ চাবে হইলো মহান অভিনয় শিল্পী, মহান ডিরেক্টর। হ্যাঁ,
বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আপনার তারকা যারা, হ্যাঁ, তারা আগে আপনার মাপ চাবে যে তারাই পুরা কালচারাল ইন্ডাস্ট্রিটা, এটাকে এই আওয়ামী ফ্যাসিজমটা এসেনশিয়ালি কালচারাল ফ্যাসিজম ছিল। হ্যাঁ, এটা অনলাইনে অফলাইনে মতামত উৎপাদন করার মধ্য দিয়ে সমাজে এই যে বিকল্প নাই এইরকম বয়ান চালু করে হাসিনাকে একটা দানব করতে সহযোগিতা করে। হাসিনার তো 10টা হাত না ভাই, 2টাই হাত, কিন্তু তাকে 10 না 100 হাত, সহস্র হাতের সমান শক্তি যোগাইছে এই বুদ্ধিজীবিতা, এই মিডিয়া। এই জন্য আপনি যদি রিকনসিলেশনের কথা বলেন, সেটা আগে হার্ড হিটার যে তার দিকে যাবে না, আগে যাবে সফট দুর্নীতিবাদ যে তার দিকে। সফট দুর্নীতিবাদকে ধরা খুবই সহজ, কিন্তু ধরার বদলে আপনি তাকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসলেন। কারণ হলো এইটার যে এই যে কালচারাল ইন্ডাস্ট্রি, এটার যে পলিটিক্যাল ইকোনমি, এটার যে অর্থনৈতিক স্তম্ভ, এটা এত শক্তিশালী যে এটার কাউন্টার কালচার বা কাউন্টার যারা আপনার এরকম দুর্নীতিবাজ না, যে এইরকম লুটেরাই সিন্ডিকেটের অংশ না, তাকে আপনি সে অভ্যুত্থানে যত বড় শক্তি হোক, যত বড় বাংলাদেশপন্থী হোক, আপনি তাকে অ্যাকাউন্টেবল মনে করছেন না, আপনি তাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না। আপনি গুরুত্বপূর্ণ মনে করছেন ওই ভুট্টো সাহেবের মতোই, যে যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, হ্যাঁ, সবচেয়ে বড় সুবিধাবাদী ছিল আওয়ামী লীগের আমলে। এই জন্য এই যে পুরো মোরাল ফ্যাব্রিকটা নষ্ট হয়ে গেছে, সমাজের এই লিকুইড ক্যারেক্টার নষ্ট, আপনার যদি আপনি দূর করতে না পারেন তাহলে সমাজ তৈরি করতে পারবেন না। আপনি ফ্যাসিবাদের পরে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করবেন, সেটা কেমনে তৈরি করবেন আপনি? তাহলে তো আপনার সমাজে গণতান্ত্রিক কালচার চর্চা করতে হবে। এবার গণতান্ত্রিক কালচার আপনি চর্চা করবেন সেই লোকগুলো দিয়া যারা হাসিনাকে মহান জাতির তাজ মনে করছে তারে দিয়া, যারা হাসিনা পূজা করছে, মুজিব পূজা করছে তারে দিয়া তো হবে না। ফলে আত্মপ্রতারক দিয়া কখনো কোনো আত্মমর্যাদা সম্পন্ন জাতি তৈরি হয় না। এইবার এই আত্মপ্রতারকগুলোকে দৈরা দৈরা যদি আপনি জাতির লিডার বানান, নেতৃস্থানীয় জায়গায় বসেন, তাইলে সেই সরকার ফেল করবে, এতে তো অবাক হওয়ার কিছু নেই। রায়হান ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি এই যে রিয়েলাইজেশন কেন হচ্ছে না? দেখুন, 15 বছরের হাসিনা শাসন ছিল পুরাই একটা মানে ডিভাস্টেটিং শাসন। বান্না ভাইও বলেছেন, রনি ভাইও বলেছেন, ওনাদের একটা নেগেটিভ বা বয়ান ছিল এনটি আওয়ামী লীগ বা এনটি হাসিনা কোনো কথাবার্তা বললেই সেটাকে রাজাকার ট্যাগ দেওয়া হতো যে কোনো সময়। এটা শুধু কিন্তু এই আপনার এই জুলাই অভ্যুত্থানের সময় না, আপনি আগেও দেখেন 15 বছরই। হ্যাঁ, 15 বছর ধরে উনি জাস্ট এই নেগেটিভটাকে বজায় রেখেই রাষ্ট্র শাসন করেছেন। সেখান থেকে দেখেন 2013-14 সালে যখন আপনার নির্বাচনের প্রসঙ্গ আসলো, যখন খালেদা জিয়া ডিসিশন নিলেন যে উনি নির্বাচন করবেন না, আমরা কিন্তু অনেক ধরনের স্পেকুলেশন করেছি, আমরা প্রত্যেকেই। আমি আমার দিক থেকে একটা স্পেকুলেশন ছিল যে 4টা আপনার যে নির্বাচন হলো সিটি কর্পোরেশনে, এত ভূমিধস বিজয়ের পরেও কেন উনি ইলেকশন যাচ্ছেন না। বাট দেখেন, বেগম খালেদা জিয়া কিন্তু সবসময় যখন আপনার রাজনীতি করেছেন, তো উনি কিন্তু চিন্তা করেছেন কিন্তু আমার একটা দর্শন ভিত্তিক রাজনীতি, আমার এই রাজনীতি কিন্তু শতাব্দী থেকে শতাব্দী বা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে। আর হাসিনার রাজনীতি ছিল আমাকে যে কোনোভাবে হোক ক্ষমতায় থাকতে হবে, এই জন্য সেই নেগেটিভটা কিন্তু তৈরি করেছিল। দেখবেন একটা কিছু বললেই রাজাকার, একটা কিছু বললেই রাজাকার, এই নেগেটিভ। তো রনি ভাই যেটা বললেন, হ্যাঁ, রিকনসিলিয়েশন তো আসলে আপনি মনে করেন রুট লেভেলের মানুষদেরকে কীভাবে আপনি ইগনোর করবেন? তারা তো সামহাও একটা দলে ছিল, রাজনীতি করেছে পলিটিক্যালি। আপনি যদি মানে একদম ইউনিয়ন লেভেলে যান, উপজেলা লেভেলে যান বা ওরা তো আর পালাইতে পারে নাই, ওদেরকে তো আপনার অ্যাকোমোডেশন দিতে হবে, আপনার ভিতরে অ্যাকোমোডেশন দিতে হবে। কিন্তু সেই জন্য তাদের যেই রনিভাই মানে তাদের যে সমালোচনা, সেই আত্মসমালোচনা তাদের থাকতে হবে। তাদের সেই আত্মসমালোচনার মাধ্যমেই তাদেরকে এখানে নিজেদেরকে উপস্থাপন করতে হবে যে আমরা এই সমাজের অংশ হওয়ার যোগ্য। না হলে আওয়ামী লীগ এমন এক জিনিস, আওয়ামী লীগকে আপনি ক্ষমা চাবে, আওয়ামী লীগ কখনোই ক্ষমা চাবে না। আপনি এখনও শেখ হাসিনা, আজকেও মনে হয় একজন সাংবাদিক একটা শেখ হাসিনার আপনার রেকর্ড ব্রেক করলেন, সে একই ধরনের কথা। তার যে সাইকোলজি, তার যে হিউম্যান সাইকোপ্যাথ, তার যে সাইকোলজিক্যাল ট্রমা, মানে তার ট্রমাটাই হচ্ছে মানুষ বিধ্বংসী। আমিত্ব তার মধ্যে সবসময় আমিত্ব। যে আমিত্বটা কিছুটা ধার্মিকভাবে আমাদের বান্না ভাই বলছেন, আমাদের ধর্মে কিন্তু আমিত্ব বলতে কিছু নাই। ট্রু, রাইট ভাই? আমিত্ব বলতে কিছু নাই, কিন্তু সে হলো আমিত্বই। আমি করেছি, মোবাইল কে দিয়েছে আমি দিয়েছি, মেট্রো রেল কে করেছে আমি করেছি, 16 কোটি মানুষকে কে খাওয়ায় আমি, 16 কোটি মানুষকে কে খাওয়াই আমি খাওয়াই, তারপরে কি ডিজিটাল কে করছে আমার ছেলে করছে। রাইট? কোনো ফ্যাসিস্ট ধার্মিক হইতে পারে না, কারণ ফ্যাসিস্ট নিজেকে খোদার জায়গায় বসে। আমি একটু বান্না ভাইয়ের কাছে আসি। সেটা হচ্ছে যে বান্না ভাই, আপনারা তো ওই সময় আমরা দেখছি যে বিভিন্ন সিনেমা নাটকে শেখ পরিবারকে নিয়ে বন্দনা হতো এবং আপনিও ওই সময় আমি একটু অ্যাড করি, 2 জন মানুষ সবসময় যুদ্ধ করে গেছে,
একজন বান্না ভাই আর আশফাক নিপুণ। আচ্ছা আচ্ছা, আমি আশরাফ নিপুণের কথা এখন আসছি না, আমি বান্না ভাইয়ের কথা বলি। সেটা আশফাক নিপুণ বান্না ভাই সবসময় করেছে। আশরাফ নিপুণের ভূমিকা বিতর্কিত, আমি অন রেকর্ডে বললাম, উনি শাহবাগী ছিলেন এক সময়। যাই হোক, পরবর্তীতে ভুল বুঝতে পারছেন। জি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারাও তো তখন নাটক করছেন, কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করছিলেন, আর এখন আপনি কি এই মুক্ত পরিবেশ কি আপনার কাছে মনে হচ্ছে কিনা, আপনি এখন কিভাবে এই মানে নতুন বাংলাদেশ এনজয় করছেন? প্রতিবন্ধকতা তো ছিলই। দেখেন, মানে এটা তো একটা কি বলবো প্রসেস। আমি তো মনে করি যে আমরা একরকম গেরিলা যুদ্ধ করে বেঁচেছিলাম, বা বেঁচে থাকার একটা সংগ্রাম ছিল যে কোনোভাবেই হাসিনাকে চাটবো না, কিন্তু বেঁচে থাকবো, দেখি আল্লাহ বাঁচায় রাখেন কিনা। তো আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতেছি, রিজিকের মালিক শুধুমাত্রই রাব্বুল আলামিন আল্লাহ। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি মিডিয়াতে টিকে ছিলাম শুধু এই একটা বাক্যের উপরে, এই কথাটার উপর বিশ্বাস করে। আমি এটা একদম অকপটে বলতে পারি, এবং আমি দেখেছি এটা কাজে দেয়। মানে এখন যারা বলে যে না চাটলে কি হইতো, মানে আমি তো এটা পাইতাম না, এটা পাইতাম না, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি না চাটলে বেঁচে থাকা যেত। হ্যাঁ, মানে আসেন এখন যেই জায়গাটায় খুব জরুরি আলাপ, এই জায়গাটায় এই যে চাটাচাটির গল্প, এই চাটাচাটির গল্পের পরে আমাদের কি হইলো, এখন বর্তমানে কি অবস্থা সেটা আসেন। বর্তমানে আমি অবশ্যই স্বাধীন, বাক স্বাধীনতা অ্যাটলিস্ট আছে। এই যে আমি আপনার সাথে বসে কথাগুলো বলতে পারছি, উনি কথাগুলো বলতে পারছেন, আমি আমার বিশ্বাসের জায়গাটা খুব স্পষ্ট করে বলতে পারছি, আমি আমার পলিটিক্যাল ভিউজ রাখতে পারছি, এবং সেখানে আমার কোনো ধরনের কোনো গ্লানি নাই, কোনো ধরনের কোনো, শুধু আওয়ামী লীগ সাপোর্ট না করলেই হলো, এটা হচ্ছে আমার কথা। শুধু আপনি জাতীয় পার্টি করেন না, যেই জাতীয় পার্টি হাসিনাকে সরাসরিভাবে সবসময় সাপোর্ট করে গেছে, ঠিক আছে, এমন কোনো বাম করেন না যেই বামটা আপনার বিশ্বাসকে, আপনার ধর্ম বিশ্বাসকে অবমাননা করে বা অসম্মান করে, বা আপনার রাজনীতিকে, বাংলাদেশপন্থী রাজনীতিকে বিশ্বাস করে না। এই ধরনের কিছু বিষয় আছে, এগুলো বাদ দিয়ে আপনি যে কোনো দল করেন, কোনো সমস্যা নেই ভাই। আমার ভাইটা, বিএনপির মানুষটা আমার ভাই, এনসিপি যে করছে, যে ছেলেটা আজকে নতুন, সেও আমার ভাই, জামাত যে ছেলেটা করছে সেও আমার ভাই, আমার কোনো আপত্তি নাই। কারণ এটাই তো বিউটি, যে অনেক কিছু থাকবে, অনেকগুলো মত থাকবে। এর মধ্যে এই যে বললেন যে এখন আমি আসলে কি, এই যে আমি এই লাল জুলাই নামে একটা কন্টেন্ট করলাম, একটা গান করলাম, শুরুতেই রাজ শান্তনু ভাই ছিল, হাদি ভাই ছিল, তারপরে সাফেদ ভাই ছিলেন, আমরা একসাথে একটা কাজ করলাম, এই গানটা প্রথম গান করলাম। এরপরে করলাম হচ্ছে নাটক করলাম দুটো, একটা কাজ করলাম হচ্ছে নাস্তা, আর একটা করলাম হচ্ছে লাঞ্চ। কোনো ভয় ডর কোনো কিছু ছিল না, স্ট্রেট আওয়ে সত্য কথা বলতে পারলাম, দেখাতে পারলাম যে কিভাবে আসলে হয়েছে। কিন্তু আমি যে জিনিসটা এখনো বোধ করি সেটা হচ্ছে এই গভর্নমেন্টের একটা ব্যর্থতার জায়গা, খুব কঠিনভাবে বলতে হবে। এই দেশের যারা বিপ্লবের অংশ ছিল বা এই আন্দোলনে, গণ আন্দোলনের অংশ ছিল, যারা মনে ধরেন কালচারাল অঙ্গনেরও যারা যে গুটি কয়েক মানুষ আমি জানি, তারপরেও এদেরকে ওই প্রপার কনফিডেন্সটা তারা দিতে পারে নাই। আমি মনে করি কনফিডেন্সটা কি, যে তুমি বলো আমরা, ইউ আর সেফ, আমরা দেখছি তোমাকে, তুমি সত্যটা বলো। সেফটি, আপনি মানুষের সেফটি আপনাকে দিতে হবে, কিন্তু মানুষ যে সত্যটা বলবে, মানুষ যে সত্যটা দেখাবে, এখনো কিন্তু তাদের মধ্যে ওই জিনিসটা, ট্রমাটা রয়ে গেছে। 16 বছরের ট্রমা আপনি রাতারাতি কাটাতে পারবেন না, তো এটার জন্য তো আপনাকে কাউন্সেলিং করাইতে হবে। আমি বারবার যেটা বলতেছি যে গভর্নমেন্ট কি এখন পর্যন্ত কোনো কাউন্সেলিং প্রসেসে ঢুকছে, যে আপনি যে এই যে ট্রমাটা কাটাবেন, এই যে সাংস্কৃতিক কর্মীদের মাথা থেকে যে এই জিনিসটা বের করবেন, বা অন্যান্য ফিল্ডে যারা আছে তাদেরকে বের করবেন, আমলাদের মাথা থেকে ফেলবেন যে তুমি যে দুর্নীতি করছে, এই দুর্নীতি আর করতে পারবা না ভাইয়া। ওকে কি আপনি যথেষ্ট পরিমাণ ইয়ার মধ্যে, ভয়ের মধ্যে রাখতে পারছেন কিনা? কেননা যে দুর্নীতিবাজ, তার তো ভয় থাকা তার অধিকার, তাই না? আপনি কি সেই অধিকার তাকে দিচ্ছেন কিনা? ভয় কি সে আসছে নাকি? এখন এই যে ধরেন এই প্রসেসটা, আমার কাছে মনে হয় সেই জায়গাটা পরিপূর্ণভাবে ঘটে নাই। এবং আমাদের সাংস্কৃতিক কর্মী যারা আছেন, যারা আসলে এই আন্দোলনকে মনে প্রাণে বিশ্বাস করেন, তাদের মধ্যে চোখে মুখে আমি প্রায় শঙ্কা দেখি। ওকে, রনি ভাই, উনি কাউন্সিলিংয়ের কথা বারবার বলছেন, কিন্তু আমরা দেখছি যে এই সরকারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ বদলি যখন করা হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে যে কোনো না কোনো সময় ওই 15 বছর হাসিনাকে সার্ভ করছে, এবং দেখা যাচ্ছে যে কোথাও নিয়োগ হলে দেখা যাচ্ছে যে সেখানেও মানে বিতর্কিত লোকগুলোকেই সরকার কেন জানি বেছে নিচ্ছে। যে এইটা কেন, সরকার কেন, মানে এই ধরনের ভালো লোক কি নেই সমাজে কিংবা কোনো সেক্টরে আমাদের, নাকি এটার ভিতরে পেছনে কোনো
কারো হাত আছে, কি মনে হয়? সরকার একটা লোক থাকলে ভালো উত্তর দিতে পারতো, তারপরেও আমি দেখেন যতটুকু বলার এই সরকারটা তো আমাদের সবার। হ্যাঁ, এই সরকার আমাদের সবার, এটা একটা সত্য কথা। এখন এই সরকার আমাদের সবার, তারপরেও এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি মানুষের রক্তের উপরে আসা সরকার আসার যে সরকার, এবং এই সরকারের মতো এত হিউজ ম্যান্ডেট বাংলাদেশে তো আর কোনো সরকার পায়নি, শুধুমাত্র ৭১-এর পরে পাইছিল। এরপরে তো এটাই সমস্ত দল তাকে ম্যান্ডেট দিয়ে দেওয়ার পরেও সমস্ত দল কি সমানভাবে এই সরকারকে ট্রাস্ট করে? সকালে বিএনপি বেজার হয়, সন্ধ্যায় জামাত বেজার হয়, হ্যাঁ, এনসিপি তো মান অভিমান চলতেই আছে। হ্যাঁ, ফলে এই যে সবার বউ কারো বউ না, এইটা যে একটা সমস্যা, হ্যাঁ, এই সরকারের ক্ষেত্রে আমরা দেখতেছি, সেটার দায়িত্ব, এইটার জবাব ভাই সহজ করে আমি দিতে পারবো না। এটা কাটানোর একটা উপায় ছিল, সেটা হলো যে দেখেন বাংলাদেশের রাজনীতি, আমি যে কথাটা বলি, এটা বিকাশ শুরু হবে কখন? এটা বিকাশ শুরু হবে যখন আপনি এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় যখন যাবেন। এখনো আমরা কেন কিভাবে এই বিবাদে যাচ্ছি? কেন যাচ্ছেন না? এখন অভ্যুত্থানের পরে এই সরকারটা যেভাবে গঠিত হইল, সেই গঠিত হওয়ার প্রক্রিয়া নিয়েই কিন্তু আমরা সমালোচনা করছি, যেটা ঠিক গণঅভ্যুত্থানের পরে যেরকম একটা সরকার আমরা চাই বা দেখতে চাই, ঠিক এই রকম সরকার এটা ঠিক যায় না আর কি চাওয়ার সাথে। তো কিন্তু এরকম সরকার যে গঠিত হইল, এটা কি? এটাই হলো আমাদের ৫৪ বছরের যে পলিটিক্যাল কনসাসনেস, এইটার ফেলোরটা কেন? আপনি ধরেন বাংলাদেশের যে সিভিল সোসাইটি, এনজিও সোসাইটি, এটা তো ফেল করছে। এটা তো বেসিক্যালি শাহবাগের মধ্যে এখানকার বুদ্ধিজীবীতে আত্মহত্যা করে গেছে। তারপরেও আপনি এটাকে নিয়ে যখন একটা অভ্যুত্থান পরবর্তী প্রায় বিপ্লব স্কেলের একটা অভ্যুত্থান, সেই সরকার চালাবে, এটা ফেল করবে, এটা তো জানা কথা। এটা নিয়ে কথা বলতে হচ্ছে কেন? হোয়াট নেক্সট? এটা নিয়ে কথা বলবেন। নেক্সট হলে আপনি একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবেন, এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনাকে বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি ডেভেলপ করতে হবে, যে মধ্যপন্থার রাজনীতিতে দল যার যার, রাষ্ট্র সবার, একটা নাগরিক ভিত্তিক রাজনীতি লাগবে। সেই নাগরিক ভিত্তিক রাজনীতির জন্য আপনার প্রথম যেটা লাগবে সেটা হলো গণতান্ত্রিক সংস্কৃতি লাগবে, যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেই গণতান্ত্রিক সংস্কৃতি আপনি এবার ডেভেলপ করবেন কারে? ফ্যাসিবাদের দালাল, চোর, সামসা, লুটেরা, বদমাশ, লুচ্চা এদেরকে দিয়ে, নাকি পার্সন উইথ ভ্যালুস, অনেস্ট সৎ লোক, গ্রামে গঞ্জে যেখানে পড়ে ওর হাতে পায়ে দইরা বাবা বাজান ডাইকে আইনা ওরা দায়িত্ব দিতে হবে যে তুমি, তোমার ছাড়া হবে না। কিন্তু তা না, আপনি বললেন পদবিতে আপনি খুঁজা খালি আওয়ামী লীগের লোক পাচ্ছেন। কেন খুঁজা আপনি আওয়ামী লীগের লোক পাচ্ছেন? কারণ আপনার চরিত্র খারাপ, আপনি নিজে যে রতনের রতন চিনে, হ্যাঁ, ভালো লোক নাই, অবশ্যই ভালো লোক আছে, নাহলে হাজার হাজার লাখ লাখ লোক জীবন দেওয়ার জন্য দাঁড়ায় গেল, এগুলো প্রত্যেকটা এক একটা বঙ্গবন্ধু। কোনো চোর বাটপার তো বঙ্গবন্ধু না। এটা আমরা প্রথম দিন বলছি না, যে ছেলেটা ড্রেনের ময়লা হাত দিয়ে পরিষ্কার করতেছে, যে মেয়েটা ড্রেনের ময়লা পরিষ্কার করতেছে, রাস্তাঘাট পরিষ্কার, ও বঙ্গবন্ধু, ও ২৪-এর বঙ্গবন্ধু। আর আপনার শেখ মুজিব হলো বাংলাদেশে ফ্যাসিবাদের জনক, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জনক, বিচার প্রভৃত হত্যাকাণ্ডের সূচনাকারী। আসল বঙ্গবন্ধু আপনি ২৪-এ পাইছেন। আপনি লোক দেখেন না, হাজার হাজার লাখ লাখ লোক নেমে গেছে বিভিন্ন শ্রেণী পেশার, আপনি লোক খুঁজে পান না। আপনার খুঁজা চিহ্নিত ক্রিমিনালগুলোকে আনতে হয়। কেন আনতে হয়? কারণ হলো আমাদের এখানে যে, এই জন্য একটা ইতালিয়ান ফিলোসোফার বলছিল যে বিপ্লব হোক বা না হোক, ক্ষমতায় সবসময় এলিটরা থাকে। এই যে করাপ্ট সিন্ডিকেট, যেটা সবসময় পাওয়ারটাকে ক্যাপচার করে রাখে, পাওয়ার ক্যাপচার বাই এলিটস, এই মডেল থেকে আপনার বাইরে হতে হবে। এবং এই মডেল থেকে বের হওয়ার একটা সূত্র হইল এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ক্ষমতাটাকে দেখে তার পার্টির, তার টুঙ্গি পাড়ার, তার মুজিব পরিবারের সম্পত্তি আকারে। আমরা ক্ষমতা কাঠামোকে এমনভাবে আর দেখতে চাই না যে দল মনে করবে রাষ্ট্র ক্ষমতাটা তার, রাষ্ট্রীয় ক্ষমতার হকদার সে, রাষ্ট্র ক্ষমতার হকদার আমার, আপনার, আমাদের নাগরিকদের। ক্ষমতাটার সাথে সম্পর্কটা জনগণের হইতে হবে, নট পলিটিক্যাল পার্টির। ফলে এই জায়গায় যদি আপনার যাইতে হয়, তাহলে আপনার সবচেয়ে বেটার হইলো বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগের একটা রাজনীতি মনে করলো, এটা ভুল, কালেকটিভলি ভুল, যারাই মনে করে থাকুক, যে লেভেলেই মনে করে থাকুক, তাহলে আপনি যখন রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে যাবেন, তখন মানুষ বুঝতে পারবে যে পলিটিক্স কী আর আওয়ামী লীগ কী। ফলে আওয়ামী লীগের মডেলে বিএনপি, জামাত, এনসিপি যেই রাজনীতি করতে চাক, যেই নিয়োগ দিতে চাক, যেই সংবিধান করতে চাক, মানুষ তাকে বর্জন করবে। ফলে পলিটিক্যাল এডুকেশনের স্বার্থে এই জন্য এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ মানে হলো শুধু সংগঠন না। আওয়ামী লীগ মানে কি? এটা আমরা বলছি একটা নফসানিয়াত, এটা একটা মনন, এটা ক্যারেক্টারিস্টিক্স। আপনি যদি মনে করেন ঘুষ খাওয়া উন্নয়নের লক্ষণ, আপনি আওয়ামী লীগার, যে দলই করেন আপনি। ফলে এই যে কালেকটিভ, এই যে একটা আপনার নফসানিয়াত, এই শয়তানের বিরুদ্ধে যেরকম সবসময় ইমানদারের একটা ফাইট করতে হয়, আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত, এটার বিরুদ্ধে একটা ফাইট জারি রাখতে হবে। এবং সোসাইটিকে যদি আপনার গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাতে হয়, তাহলে অবশ্যই আপনাকে গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের জন্য একটা কাউন্টার কালচার আপনার সমাজে চালু করতে হবে, দেন একটা গণতান্ত্রিক দেশের দিকে আপনি যাবেন। আমরা এই যে আওয়ামী লীগের কথা বারবার আনছি, এটা যে প্রায় ৯ মাস হয়ে গেল, এখনো আমরা আওয়ামী লীগের ভূত দেখছি। কারণটা কি? ওই যে এটা কালেকটিভ ব্যর্থতা কিনা আমাদের মধ্যে এখনো এই যে আওয়ামী লীগের লোকজনিত আছে। এবং উনি খুব কারেক্টলি পয়েন্ট আউট করছেন যে শেখ মুজিব ফেসিবাদের জন্য। দেখেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে
যেই লোকটা সারা জীবন বললো যে আমি গণতান্ত্রিক 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 আন্দোলন করলো, বাট সে নিজে ইলেক্টেড মানে নিজের স্বাধীন বাকশাল গঠন করে সে সমস্ত কিছু বন্ধ করে দিল এবং সেটাকে আবার ফিরিয়ে আনতে হলো জিয়াউর রহমানের মাধ্যমে। তো উনি খুবই কারেক্টলি পয়েন্ট আউট করছেন, এই কান্ট্রি, আমি এই কথাটা লিখে রাখলাম, এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, উই শুড হ্যাভ দিস। আমাদের ওইদিকেই যেতে হবে। কিন্তু এই ভূত ছাড়াবে কে? সবাই এই তো ভূত আমাদের সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমরা তো পারছি না, 9 মাস হয়ে গেছে, আমরা কই? আমি আপনাকে বলি, এই যে জুলাই অভ্যুত্থানটা হলো, সেখানে কিন্তু মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং সাংস্কৃতিক যে তার যে আপনার সাংস্কৃতিক বোধ, সেটা কার্যকরী ছিল পুরোপুরি, যে আওয়ামী লীগকে ধসাইতে হবে, এখানে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ লাগবে। শেখ হাসিনা তো আছেই, শেখ হাসিনাই তো আওয়ামী লীগের পিরামিডের মতো আওয়ামী লীগের চূড়ায় আছে, এখানে তো আলাদা কোনো এক্সিস্টেন্স নাই, তাদের দলের কোনো অর্গানোগ্রাম নাই। আপনি বিএনপিকে বলতে পারেন, বিএনপি এই যে দেখেন এত সংগ্রামের ভিতরেও এই 15-17 বছর কিভাবে টিকে থাকলো। আসলে বিএনপির ভিতরে আপনার মনে করেন ওই ধরনের গণতান্ত্রিক আছে বলেই টিকে আছে। আর আওয়ামী লীগের আজকে অবস্থা দেখেন, 54 বছরের বাংলাদেশের ইতিহাসে আপনার অনেক আন্দোলনিত হয়েছে, কিন্তু কোনোদিন কি কোনো সরকার প্রধান নিজে পালিয়ে গিয়েছে, তার পরিবার পরিজন পালিয়ে গেছে, তার পুরা সংসদ, পুরা মন্ত্রিসভা পর্যন্ত পালিয়ে গেছে। বাইতুল মুকাররমের ক্ষতি, বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত ভেরি মানে ইম্পর্টেন্ট। এটা ওনার আব্বা কিন্তু অনেক বড় একজন আলেম ছিলেন এই গোপালগঞ্জে, আলেমের ঘরে জালেমও হয়, আলেমের ঘরে জালেমই হইছে। আমাকে অনেকেই বলছে যে বাইতুল মুকাররমের ক্ষতি, মানে খুব ভেরি কারেক্টলি পয়েন্টে দেও। হ্যাঁ, তো এই সুতরাং আমি ওনার সাথে খুবই একমত যে এই প্রশাসনকে আমাদের সম্মিলিত প্রয়াসের মধ্যে, যে আমরা কথা বলতেছি অন্যান্য রাজনৈতিক দলগুলা কথা বলবে, এবং প্রত্যেকটা দলের, এবং এখন এখানে আমি একটু ছোট করে একটা জিনিস বলি, 1 মিনিটে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে মানে অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই যেতে হবে নির্বাচনের দিকে ফেব্রুয়ারিতে, না হলে আপনার যে আনরেস্ট প্রতিনিয়ত হচ্ছে এটা কোনোভাবেই কন্ট্রোল হবে না। আপনার একটা আনরেস্ট হবে, আপনি 7-8টা রাজনৈতিক দলের সাথে বসলেন, একটু খুশি মেজাজ করলেন, দিস ইজ নট দ্য সলিউশন। হ্যাঁ, আপনি অবশ্যই একটা গণতান্ত্রিকভাবে শুদ্ধভাবে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ ভেরি কুইক। আচ্ছা পান্না ভাই, আমাদের হাতে সময় নয়, আমি 1 মিনিট আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই যে নির্বাচন নিয়ে মানুষের ভেতরে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, আদৌ ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে কিনা। আপনাদের কালচার নিয়ে এই নির্বাচন নিয়ে কি কোনো হেডেক আছে, কোনো উদ্বেগ আছে? আমি খুব একটা দেখি না, মানে আমার মনে হয় যে এখানকার মানে আমার হয়তো অপারগতাই হতে পারে, একটু জানাশোনার ব্যাপারেও কম হইতে পারে। আমি খুব একটা রাজনৈতিক সচেতন না তা এদের মধ্যে দেখি কম। মানে আমার কাছে মনে হয় যে ওই যে বললাম না, মানে প্রথমেই যে ওই যে ধান্দাবাজির কথা বললাম, ওইটা একটু বেশি মনে হয়, বেশি মানে এটা আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হইতেই হবে, মানে আপনাকে জানতে হবে সারা পৃথিবীতে কি ঘটছে, আপনাকে জানতে হবে। আপনি তো প্রপার সাংস্কৃতিক কর্মী তখনই হইতে পারবেন, সাংস্কৃতিক ব্যক্তি তো তখনই হইতে পারবেন, আপনি তো প্রপার একজন কবি, সাহিত্যিক বা একজন নাট্যকার বা একজন চলচ্চিত্র নির্মাতা হইতে পারবেন যখন আপনি সারা ওয়ার্ল্ড সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা থাকবে। নাহলে কিভাবে হয়, মানে নলেজ কই? আমি এই জিনিসটার অভাব দেখি প্রচুর একটা। আর হচ্ছে যে নির্বাচন নিয়ে যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে, দেখেন এই গভর্নমেন্টকে প্রত্যেকটা বাংলাদেশপন্থী দল বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছে, সবচেয়ে বড় বাংলাদেশের দলও তাকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছে বা সাপোর্ট দিয়েছে, একদম একটা সবচেয়ে ছোট দলটাও সাপোর্ট করেছে, রাইট? বাংলাদেশপন্থী, আমি আবারও বলছি, এই বিশ্বাসটা ভাঙা কি ঠিক হবে? এইটা তো আমি যদি একটা ব্যক্তির নাম বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি মানুষটাকে বিশ্বাস করতে চাই। আচ্ছা আচ্ছা, আমি মনে করি যে নির্বাচন, আমি বিশ্বাস করি, আমি চাই না কোনোভাবে ভুল হইতে, আমি চাই উনি সঠিক সময়ে সঠিক নির্বাচনটা দিয়ে উইথ প্রপার রেসপেক্ট, ডিউ রেসপেক্ট নিয়ে উনি সবার চোখের মণি হবেন। আচ্ছা রনি ভাই, 30 সেকেন্ডে আপনি যদি। হ্যাঁ, এই সরকার সমস্ত জায়গায় ব্যর্থ হলেও একটাই মাত্র সফলতার পথ আছে, সেটা যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে প্রপার নির্বাচন, যেখানে ভোটাধিকার নিশ্চিত হবে, শুধু হাসিনার মতো উৎসব মুখর নকল গানের নির্বাচন না, কালো টাকার নির্বাচন না, যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে মানুষ, এরকম একটা নির্বাচন আয়োজন করার মধ্য দিয়ে যদি সরকার যায়। এবং আমাদের যেটা লাগবে, ফ্যাসিবাদের আমলে হাসিনা সবচেয়ে ক্ষতি যেটা করছে, আমাদের সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিছে। ফলে এটা লম্বা সময় ধরে কাউন্টার কালচার, কাউন্টার সংস্কৃতি, হ্যাঁ, কাউন্টার নৈতিকতা বোধের মধ্য দিয়ে আমাদের সমাজ নির্মাণ প্রসেসের মধ্যে আমাদের হাঁটতে হবে। তার জন্য স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং ট্রাস্ট ভিত্তিক একটা সমাজ, একটা রাষ্ট্র আমাদের গঠন করতে হবে। সেটার প্রথম কাজ হলো জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সরকার কায়েম করা, সরকার গঠন করা। ধন্যবাদ। 20 সেকেন্ডে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যেমন শেখ হাসিনার পতনটা ছিল একটা ঐক্যের কেন্দ্রবিন্দু, এখন এই নির্বাচনটাই হবে একমাত্র ঐক্যের কেন্দ্রবিন্দু। সেই জন্য নির্বাচন দিয়ে এগিয়ে যেতে হবে। দর্শক, আমাদের হাতে আর সময় নেই, আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।